মিস্টার ওয়াংলি, আমার মনে হচ্ছে আমাদের এথিরিয়নকে মুক্তি দিতে হবে। তুমি এখনই সিক্রেট রুমের দরজা খোলো। ফিওনার জীবন ঝুঁকির মধ্যে আছে। ওয়াংলি সেই প্রস্তাব শুনে হতভম্ব হয়ে উত্তর দিল, মিস্টার চেং সিং, আপনি কি সজ্ঞানে আছেন? এই ড্রাগনটাকে কতদিন ধরে আমরা বন্দি করে রেখেছি সেটা আপনি ভুলে গেছেন? এখন যদি তাকে মুক্তি দেই, ও আমাদের ছাড়বে না, আমাদের মেরে ফেলবে। সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যদি একবার কারো কাছে প্রকাশ হয়ে যায় যে আমরা তাকে বন্দি করে রেখেছি, তাহলে আপনি আর আমি চিরতরে কারাগারে পচে মরব। ওয়াংলি কণ্ঠে আরো দৃঢ়তা এনে বলল, আর একটা কথা মনে রাখুন, আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে এই ড্রাগনটাকে মুক্তি দিলেই সে আমাদের ফিওনাকে ছেড়ে দিবে? সে হয়তো প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছে, আর ও যদি আমাদের কোনো ক্ষতি করে তবে আমি বলছি ড্রাগনের কোনো বিশ্বাস নেই। চ্যান সিং হতাশভাবে নিঃশ্বাস ফেললেন। চোখের কোণে উদ্বেগ জমে উঠল। তাহলে আপনি কি বলতে চান? আমি আমার নাতনিকে মরতে দেব? সেই ভয়ঙ্কর ড্রাগনদের মাঝে ফিওনাকে ফেলে নিশ্চিন্তে থাকবো? আমি তো জানি না সে কোথায় আছে, কেমন আছে, যদি কোনো ক্ষতি হয়ে যায়। ওয়াংলি শান্ত স্বরে বলল, মিস্টার চেন সিং, আপনি ঠান্ডা মাথায় ভাবুন। অন্য কোনো উপায় বের করতে হবে। এই ড্রাগন প্রিন্স আমাদের শুধুই ভয় দেখাচ্ছে। ভিনাসের ড্রাগনটা সহজে কাউকে আঘাত করে না। আমি জানি ফিওনা নিরাপদে আছে। ওরা ফিওনাকে কোনো ক্ষতি করবে না, কারণ সে নির্দোষ। কিন্তু আমাদের বিপদ হতে পারে। যদি বিষয়টা ফাঁস হয়ে যায়, ফিওনা সহ আমরা সবাই বিপদে পড়ব। ফিওনা এই ল্যাবে প্রবেশ করেছে, তারও শাস্তি হবে। আপনি চাইলে একবার ভেবে দেখুন। চ্যান সিং কপালের ঘাম মুছলেন। সবকিছু যেন একটি দুঃস্বপ্নের মতো লাগছিল। যে দুঃস্বপ্নের শেষ কোথায় তিনি বুঝতে পারছেন না। তিনি কিছুক্ষণ স্তব্ধ থেকে ওয়াংলির কথাগুলো ভাবলেন, কিন্তু তার চোখে জ্বলজ্বল করছে নাতনির জন্যে এক প্রবল উদ্বেগের ছায়া। জ্যাসপারের চোখের সামনে ভেসে উঠল মিস্টার ওয়াংলির পাঠানো রিপ্লাই বার্তা, একটা বরফ ঠান্ডা সতর্ক বার্তা, যেখানে মিশে ছিল হুমকির আগুন। আমি জানি তোমাদের ড্রাগনসরা বিনা কারণে মানুষকে ক্ষতি করে না, আর ফিওনাও নির্দোষ। তবে তোমার ভাইকে আমরা ছেড়ে দেব না। আমাদের কাজ সম্পূর্ণ হবে তারপরই। হ্যাঁ, তোমার ভাই মরবে না, তবে ড্রাগনের শক্তি হারাবে। তুমি যদি চাও যে আমরা তাকে পুরোপুরি শেষ না করি, তবে ফিওনাকে ছেড়ে দাও। বার্তাটি পড়ার সাথে সাথেই জ্যাসপারের শিরায় শিরায় রক্ত ধাক্কা খেল। এক মুহূর্তের জন্যেও নিজেকে সংযত রাখতে পারল না। তার শরীর আগুনের মতো চলছিল রাগে আর প্রতিশোধের ক্ষুধায়। তার সামনে থাকা কম্পিউটারটিকে একটানে তুলে আছাড় দিল মেঝেতে। মুহূর্তের মধ্যে সেটি ভেঙে চুরমার হয়ে গেল। তার ড্রাগনের চোখে বিদ্রোহের আগুন জ্বলতে লাগলো। তোমরা আমাকে এখনো চিনতে পারোনি মিস্টার চেন সিং। নিজের মনে ফুঁসে উঠল জ্যাসপার, তার কণ্ঠে শীতল প্রতিশোধের সুর। তোমার নাতনির এমন করুণ পরিণতি ঘটবে যা তোমার অপরাধের মূল্য বহন করবে। আমার ভাইকে আমি মুক্তি করব, আমার ভাইকে আমি মুক্ত করব। তবে ফিওনাকে আর তুমি পাবে না। তোমার নাতনি এবার তার নানার পাপের শাস্তি পাবে। জ্যাসপার তার প্রাচীন দানবীয় ড্রাগন মননে জানত। যখন প্রিন্স অরিজিনের কথা অমান্য করে, তখন মৃত্যু তার জন্য অপেক্ষা করে। কিন্তু এখন এ কথার কোনো মূল্য ছিল না তার কাছে। প্রতিটি ড্রাগনের ভেতরে জেগে ওঠা একটি ভয়ঙ্কর রক্ত স্মৃতি, যে স্মৃতির কোনো পরিসীমা নেই। এখানে শুধু প্রতিশোধ, শুধুই ভয়াবহতা। ওনার ক্ষুধার যন্ত্রণায় পেট মোচড়ে উঠছিল। সেই গুটিসুটি মেরে বিছানায় শুয়েছিল। হঠাৎ করেই দরজার শব্দে চমকে উঠল। ঘরে প্রবেশ করলেন জ্যাসপার। দ্রুত পদক্ষেপে এগিয়ে এলেন, তার মুখে গম্ভীর এবং কঠোর অভিব্যক্তি। ফিওনা কোনো রকমে উঠে বসল, চোখে উদ্বেগ আর হতাশার ছাপ। জ্যাসপার বিছানার সামনে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, ভেবেছিলাম আমি একমাত্র হৃদয়হীন, কিন্তু তোমার নানা তো তার চেয়েও বড় নিষ্ঠুর। ভাবতাম মানুষের মধ্যে আবেগ থাকে, কিন্তু তোমার নানা খুবই বিচক্ষণ। ফিওনার ভ্রু কুঁচকে উঠল। সে কিছুই বুঝতে পারল না। তুমি কি বলছো? তার কণ্ঠে অস্পষ্ট উদ্বেগ। জ্যাসপার এক গভীর শ্বাস নিলেন, চোখে তীব্রতা ফুটে উঠল। তোমার নানাকে বার্তা পাঠিয়েছিলাম,
তোমার মুক্তির বিনিময়ে আমি শর্ত দিয়েছিলাম, কিন্তু তোমার জীবনের চেয়ে তার কাছে অন্য কিছু বেশি মূল্যবান। ফিওনা ফিসফিস করে বলল, কখনোই না। আমার গ্র্যান্ডপা কখনোই এই কথা বলতে পারে না। মিথ্যা বলছো। আর তুমি কি শর্ত দিয়েছো? জ্যাসপার একটু ঝুঁকে তার চোখের গভীরতায় তাকালেন। তুমি কি সত্যি জানো না ফিওনা, তোমার নানার সিক্রেট রুমে কি আছে? ফিওনার হৃদয় দ্রুত বেগে ধুকপুক করতে লাগলো, মাথা ছিমছিম করতে শুরু করলো। না, জানি না। তার কণ্ঠস্বর কাঁপছিল, চোখের কোণে জল জমে উঠছিল। জ্যাসপার মুহূর্তেই ফিওনার গলা চেপে শূন্যে তুলে ধরল। তার শক্তপোক্ত পুরুষালী হাতের শক্তি এত ছিল যে ফিওনা নিঃশ্বাস নিতে পারছিল না। সে হতাশার সঙ্গে হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিল আর পা ছটফট করতে লাগলো, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। জ্যাসপারের চোখে ক্ষোভ আর প্রতিশোধের অগ্নি জ্বলছিল। শুনে রাখো, জ্যাসপার গম্ভীর কণ্ঠে বললেন, তোমার প্রিয় নানা আমার ড্রাগন ভাই অ্যাথেরিয়নকে বন্দি করে রেখেছে সেই সিক্রেট রুমে। তাকে শারীরিকভাবে যন্ত্রণা দিয়ে যাচ্ছে দিনের পর দিন। এবার তার ভুলের শাস্তি তুমি পাবে ফিওনা। ফিওনার চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আমাকে ছাড়ো। তার কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে গেল, কিন্তু জ্যাসপার যেন কঠোর। তোমাকে আমি এমন হাল করব। জ্যাসপার বললেন, তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। যে তুমি নিজেই মরতে ভিক্ষা চাইবে, কিন্তু সেই করুণাও আমি করব না তোমার প্রতি। ফিওনার বুকের ভেতর এক ভয়াবহ শিহরণ বয়ে গেল। তার চোখের কোণে জল জমে উঠল এবং সে মনে মনে প্রার্থনা করতে লাগলো। প্রার্থনা তার নানার কাছে, প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে। কিন্তু জ্যাসপারের চোখের কাঠিন্যতা আর প্রতিশোধের অঙ্গীকারের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল সব আশা যেন মুহূর্তেই চুরমার হয়ে গেছে। জ্যাসপার অবশেষে ফিওনার গলা ছেড়ে দিল। ফিওনা ধপ করে ফ্লোরে পড়ে গেল আর জ্যাসপার সে দ্রুত পিছনে সরে গিয়ে দরজার দিকে অগ্রসর হলো। ফিওনা একেবারের জন্যে অচেতন হয়ে পড়ে। তার শরীর যেন মাটির সাথে মিশে গেছে। মুহূর্তের জন্যে অনুভূতি ছিল শূন্য এবং তার মাথা ঘুরছিল। তারপর যখন জ্ঞান ফিরে এলো, যখন সে তার মাথায় হাত বুলিয়ে আঘাতের তীব্রতা উপলব্ধি করল, সে ব্যথার তীব্রতায় চিৎকার করতে লাগলো, কিন্তু কণ্ঠনালী তার আওয়াজের জন্যে অপরাধী ছিল। পায়ের নিচে মাটির ঠান্ডা স্পর্শ তাকে স্মরণ করিয়ে দিল যে সে একা। চেষ্টার পরেও সে উঠে বসতে পারল না। তার পা দুটো কিছুক্ষণের জন্য অসাড় হয়ে গেল। জ্যাসপার একবারের পিছনে ফিরে না তাকিয়ে সংকল্পবদ্ধ পদক্ষেপে বেরিয়ে গেল। তার অঙ্গভঙ্গিতে এক ধরনের অধিকার বোধ ও প্রতিশোধের ছাপ ছিল। ফিওনা তখনও মাটিতে পড়ে নিজের শরীরের প্রতি আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে এবং মনের গহীনে শুধুমাত্র একটি চিন্তা, কিভাবে সেই অন্ধকার আর ভয়ঙ্কর জগৎ থেকে মুক্তি পাবে। রাত গভীর হয়ে আসে। অন্ধকারের চারপাশে বিরূপ নীরবতায় বিরাজ করে। ফিওনা বিছানায় কষ্টে গা গুটিয়ে শুয়েছিল। অনুভূতিহীনতার মধ্যে তার শরীরের প্রতিটি অংশে অসহ্য ব্যথা দানা বেঁধে আছে। মাথায় অসহ্য চাপ অনুভব করছে, যেন সমস্ত পৃথিবী তার উপর ভারী হয়ে পড়েছে। ক্ষুধার্ত পেটের গুঞ্জনে তার সারা শরীর কাঁপছে, যেন জীবনের সংকট বুঝিয়ে দিচ্ছে। হঠাৎ নির্জন গভীর রাতের অন্ধকারে কারো আগমন ঘটে রুমের মধ্যে। ফিওনা অবাক হয়ে চোখ মেলল। অস্পষ্ট কায়ায় ছায়ার মতো কিছু দেখতে পেল। সেই ছায়ার হাতে খাবার। আজকে জ্যাসপার ভারী কিছু খাবার নিয়ে এসেছে। তীব্র ক্ষুধায় বুকের ভিতর কষ্ট অনুভব করলেও সে উঠতে পারেনি। জ্যাসপার অদ্ভুতভাবে আর দুর্বলতার দিকে তাকিয়ে মনে মনে বলল, দুর্বল মানবী। তার কণ্ঠস্বর যেন কঠোর হৃদয়ের প্রতিবিম্ব, অথচ একদিকে তার শরীরের অবস্থা দেখলে মনে হয় ফিওনার অস্তিত্ব প্রায় নিঃশেষ হয়ে আসছে। খাবার এবং পানি টেবিলে রেখে সে পুনরায় চলে যায়, যেন তার দায়িত্ব শেষ হয়েছে। খাবারটি যেন ফিওনার জন্য এক অনুপ্রেরণা। পেটের খিদের তীব্রতা চরম সীমায় পৌঁছিয়েছে, কিন্তু জ্যাসপারের আগমন কেবল তার দুর্বলতা জাগিয়ে তোলে। টেবিলে খাবার রেখে যাওয়া সেই কঠিন বাস্তবতা তার কাছে যেন প্রতীক,
যে অস্তিত্বটি প্রায় ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। রাতের পর সকালের আলো ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করতে শুরু করলো। মিস্টার চ্যান সিং তখনও গভীর চিন্তায় নিমজ্জিত। ল্যাবের টেবিলে একাকী বসে আছেন, তার চোখে ক্লান্তির ছাপ, কিন্তু মন এখনো অটুট। প্রিয় নাতনিকে উদ্ধারের প্রচেষ্টা তাকে প্রতিটি মুহূর্তে গ্রাস করছে। বারবার বিভিন্ন ডেটা পরীক্ষা করছেন, কোথাও যদি কোনো সূত্র খুঁজে পান। এই সময় হসপিটাল থেকে খবর এলো মিস ঝাংকে রিলিজ দেওয়ার সময় হয়েছে, কিন্তু মিস্টার চেন সিং তাকে এখনই বাসায় ফিরিয়ে দিতে চান না। মিস ঝাংয়ের কিছুদিন আরো বিশ্রাম করা দরকার। নিজের মনের সঙ্গে যুদ্ধ করে বলে উঠলেন তিনি। হসপিটালে রাখতে হবে মিস ঝাংকে, নার্সেরাই যত্ন নেবে। তার নিজের হাতে এখন কোনো সময় নেই, কারণ পরিস্থিতি ক্রমেই জটিলতর হয়ে উঠছে। অন্যদিকে পিকিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে লিয়া আর লিন একই ক্লাসরুমে বসে আছে। দুইজনেই ফিওনার অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ফিওনা কেন কয়েকদিন ধরে ভার্সিটিতে আসছে না তার কোনো খবর নেই। দুজনের চোখে চোখ পড়তেই যেন এক নীরব সংকল্প হলো। আমরা ফিওনার বাসায় যাব। লিয়া স্থির কণ্ঠে বলল। লিন মাথা নাড়ল সম্মতি জানিয়ে। হ্যাঁ, ওর খোঁজ নেওয়াটা জরুরি। এদিকে সকালের নরম আলো ধীরে ধীরে ফিওনার চোখে মুখে এসে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে সে ধীরে ধীরে চোখ খুলল। প্রতিটি পেশি, প্রতিটি অস্থি যেন অবশ হয়ে আছে। মাথা ভারী লাগছে, শরীরে গভীর ব্যথা। আস্তে করে উঠে বসার চেষ্টা করলো, তবে যেন প্রতিটি নড়াচড়াই কষ্টের। তার মনের ভেতরকার যুদ্ধ যেন আরও গভীর হলো। ফিওনা নিজের চারপাশে তাকিয়ে কোনো উপায় খুঁজতে চেষ্টা করে, কিন্তু নিজেকে এতটাই নিঃস্ব অনুভব করছে যে এক মুহূর্তের জন্য সবকিছুই স্থির হয়ে যায়। জ্যাসপার মাত্রই কোনো দূরবর্তী জায়গা থেকে ফিরে এসেছে। গ্লাস হাউসের গভীর নীরবতা যেন তাকে ঘিরে ধরেছে। ক্লান্ত দেহ নিয়ে সোজা নিচের রুমে প্রবেশ করলো, কিন্তু মাথায় কিছু অস্থির চিন্তা কিলবিল করছে। দীর্ঘ সময় রুমের এক কোণে স্থির দাঁড়িয়ে রইল। চিন্তার জালে আবদ্ধ, কি যেন একটা ঠিক মিলছে না। আচমকাই উঠে দাঁড়ালো, যেন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফলমূল আর পানির বোতল হাতে নিয়ে পুনরায় ফিওনার রুমের দিকে পা বাড়ালো। দরজায় হালকা শব্দ করে স্লাইডিং হয়ে খুলে গেল। ধীরে ধীরে রুমের ভিতরে প্রবেশ করলো। ফিওনা বিছানার এক কোণায় পেট চেপে গুটিসুটি মেরে বসে আছে। তার শরীরের ভঙ্গিতে দুর্বলতার ছাপ স্পষ্ট, কিন্তু জ্যাসপারের দৃষ্টি সরাসরি তার দিকে নয়, বরং বিছানার সাদা চাদরে আটকে গেল। সফেদ রঙের চাদরের জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ স্পষ্ট। জ্যাসপারের ভ্রু কুঁচকে গেল। সে কিছুক্ষণ রক্তের দাগগুলো পরীক্ষা করে দেখল, চিন্তিত গলায় বলে উঠল, এটা কিসের রক্ত? ফিওনা তার দুর্বল হাত দিয়ে পেট চেপে ধরে রাখল। কোনো উত্তর দেওয়ার শক্তি যেন তার নেই। মুখ বুজে আছে, দেহটা কাঁপছে। জ্যাসপারের মনে একটু ধাক্কা লাগলো। যতদূর মনে আছে, কাল রাতে ফিওনাকে এমন কোনো আঘাত করেনি যাতে রক্ত ঝরে। তুমি রক্তে চাদর ভরে আছে কেন? তার কণ্ঠে চিন্তার মিশ্রণ। তোমাকে তো আমি সেরকম কিছু করিনি যাতে এমনটা হয়। ফিওনা কষ্টে ফিসফিস করে বলল, আমি জানি না, আমার মনে হচ্ছে আমি অসুস্থ। জ্যাসপারের চিন্তা যেন আরো জটিল হয়ে উঠল। একদিকে তার ভেতরে ক্রোধ, অন্যদিকে ফিওনার দুর্বলতা তাকে কেমন অস্বস্তিতে ফেলেছে। জ্যাসপার ফল ও পানি টেবিলে রেখে দ্রুত ফিওনার দিকে এগিয়ে গেল। শক্ত হাতে তাকে বিছানা থেকে টেনে নামালো। ফিওনা এতটাই দুর্বল যে কোনো প্রতিরোধ করতে পারল না। জ্যাসপার তার চোখে গভীর দৃষ্টি নিয়ে একটুখানি স্থির হলো। সে পর্যবেক্ষণ করছে, কোথায় সেই ক্ষত, কোথা থেকে এই রক্ত বের হচ্ছে। রক্ত যদি এইভাবে অব্যাহতভাবে ঝরতে থাকে তবে ফিওনা মারা যাবে, আর ফিওনা মারা গেলে তার পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে যেতে পারে। ফিওনার শরীরটা ঘুরিয়ে পেছনের দিকে খুঁজতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল সাদা স্কার্টের পেছন দিকটা ভিজে গেছে রক্তে। তার কপালে ভাঁজ পড়ল, চোখে বিরক্তির ছাপ। কিছুই বুঝতে পারছে না। সে তো মনে করতে পারছে না ফিওনাকে এমন কোনো আঘাত করেছে যেখানে এমন ক্ষত হতে পারে। ফিওনাকে আবারও নিচের দিকে ঘুরিয়ে নিল। দৃঢ় কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আমি তো কাল রাতে তোমাকে এমন কোনো আঘাত করিনি যা থেকে রক্ত ঝরবে।
তবে এটা কিভাবে হলো? ফিওনা কোনো উত্তর দিল না, মাথা নিচু করে নিস্তব্ধ হয়ে থাকলো। তার ক্লান্ত চোখ মাটির দিকে স্থির হয়ে আছে, যেন সমস্ত কথা তার গলায় আটকে আছে। জ্যাসপার এবার বিরক্তির সঙ্গে ধমকে উঠল। শুনছো আমি কি বলছি? উত্তর দাও। এইভাবে চুপ করে থাকলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তুমি কি সুইসাইড করার চেষ্টা করছিলে? এই ঘরে তো তেমন কিছুই ছিল না যা দিয়ে তুমি সুইসাইড করবে। ফিওনা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার ক্লান্ত দৃষ্টিতে জ্যাসপারের মুখটা যেন আরো বড় হয়ে ধরা পড়ছে। জ্যাসপারের চোখে তীব্র কৌতূহল। ফিওনা কষ্টে কথা বলতে শুরু করলো, ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আসলে আমার পিরিয়ড হয়েছে। পিরিয়ড? এটা আবার কি? না জানলে কি আর জিজ্ঞাসা করতাম? এটা মেয়েদের হয়। জ্যাসপার তার কথা কিছুতেই বুঝতে পারল না। মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে খাবার রেখে দ্রুত চলে গেল। ফিওনা কয়েকবার পেছন থেকে জ্যাসপারকে ডাকলো, কিন্তু জ্যাসপার কোনো সাড়া দিল না, একবারও ফিরে তাকালো না। ফিওনা বিষণ্ণ হয়ে পুনরায় গুটিসুটি মেরে বসে রইল। শীতল নির্জন ঘরে বাতাসের নিঃশ্বাসটা যেন ওর অনুভূতিগুলোকে আরো ভারাক্রান্ত করে তুলছে। রুমে শুধু একটা ছোট বাথরুম আছে, যার মধ্যে মাত্র একটি কোমোড, গোসলের কোনো ব্যবস্থাই নেই সেখানে। এই নিঃসঙ্গ বন্দি দশায় শারীরিক এবং মানসিক ক্লান্তি তাকে আরো অবসন্ন করে তুলছে। এদিকে জ্যাসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করলো। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সে থারিনিয়াস এবং আলবিরাকে ডাকার জন্য সংকেত দিল। তারা দুইজন তৎক্ষণাৎ হাজির হলো, মুখে ধোঁয়াশা মাখা ভাব। জ্যাসপার গভীর দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আচ্ছা, পিরিয়ড কি? তোমাদের মধ্যে কি এর সম্পর্কে কিছু জানো? থারিনিয়াস আর আলবিরা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়ে ঠোঁট কামড়ালো। থারিনিয়াস ধীর স্বরে বলল, প্রিন্স অরিজিন, আপনি কোন বিষয়ে কথা বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। জ্যাসপার বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, তার মনের সন্দেহ। সে আলবিরার দিকে ঘুরল। আচ্ছা, যেহেতু এটা মেয়েদের হয়, তোমার তো জানার কথা। আলবিরা, তুমি কি কিছু জানো? আলবিরা মাথা ঝাঁকালো। প্রিন্স, আমি কিছুই জানি না। আমার তো এমন কোনো অভিজ্ঞতাই নেই। জ্যাসপার হতবুদ্ধি হয়ে ভাবতে থাকলো। চারিপাশে কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়ার আশা নেই দেখে সে মনস্থির করলো। এক মুহূর্তের জন্য গভীর চিন্তায় নিমগ্ন হলো। তারপর ধীর পদক্ষেপে নিজের ল্যাবের দিকে রওনা দিল। ল্যাবে পৌঁছে প্রযুক্তির আলোতে তার চোখে সুরের ছটা পড়ল। সে দ্রুত টার্মিনাল চালু করলো, নিজে থেকেই ফাইল অনুসন্ধান শুরু করলো, পিরিয়ড শব্দটি সম্পর্কে তথ্য জানতে। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বুঝতে পারল, মানুষের জীবনে নারীদের মধ্যে মাসিক চক্রের এই প্রক্রিয়া অত্যন্ত প্রাকৃতিক, কিন্তু তার অভিজ্ঞতা কিংবা ধারণার বাইরে। এই ধারণা তাকে নতুন এক প্রশ্নের দিকে ঠেলে দিল। এই জৈবিক বাস্তবতা যা এতদিন স্বাভাবিক, সে কি আদেও এই মানব জীবনের সরলতাকে কখনো অনুভব করেছে? জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলল, টার্মিনাল থেকে চোখ সরিয়ে নিল। উফ, এই মানব জাতির জীবনে আর কত জটিলতা আছে কে জানে। বিরক্তির স্বরে বলে উঠল সে। মানুষের শরীরে এই প্রাকৃতিক প্রক্রিয়া যা তার কাছে এতটাই অপরিচিত, এখন এক নতুন ধাঁধার মতো তার সামনে দাঁড়িয়ে আছে। তবে এই মুহূর্তে ফিওনার যন্ত্রণাগ্রস্ত অবস্থা তার মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারছে না। যন্ত্রণা সম্পর্কে আরও জানতে পেরে এবং কিভাবে সেই যন্ত্রণাকে লাঘব করা যায়, সেই নির্দেশনাগুলো পড়ে জ্যাসপার মনে মনে সিদ্ধান্ত নিল ফিওনার এই মুহূর্তে প্রয়োজনীয় জিনিস দরকার। সে ফিওনার সুস্থ থাকা অত্যন্ত বসাক। জ্যাসপার ল্যাবের শেলফগুলো তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পেল না। মানুষের এমন অদ্ভুত সমস্যার জন্যে কোনো প্রস্তুতিই তার ছিল না। হতাশ মনে গ্লাস হাউসে ফিরে আসার পর সে দ্রুত আলবিরাকে ডেকে পাঠালো। আলবিরা, গম্ভীর স্বরে জ্যাসপার ডাক দিল। প্রিন্স, আপনি আমাকে ডেকেছেন? আলবিরা অবাক হয়ে এগিয়ে এলো। তুমি শহরের দিকে যাও। পিরিয়ডের জন্য যা যা লাগে, যেমন প্যাড আর কিছু ওষুধ, এসব দ্রুত নিয়ে আসো। আলবিরা একটু বিভ্রান্ত হলেও কিছু না বলেই মাথা নেড়ে সম্মতি জানালো। তার জানা ছিল না মানুষের এই প্রক্রিয়ার ব্যাপারে, কিন্তু প্রিন্সের নির্দেশ মেনে দ্রুত রওনা দিল। জ্যাসপার মনে মনে ভাবল, এত জটিলতা এই মানব জাতির জীবনে।
মিস্টার চ্যান সিং ল্যাবে একাকী বসে আছেন, চিন্তার ভারে ক্লান্ত, কিন্তু আজ তার সিদ্ধান্ত দৃঢ়। দিন যত গড়াচ্ছে ততই ওয়াংলির সঙ্গে মুখোমুখি বসে কথা বলার প্রয়োজন অনুভব করছেন। তিনি জানেন এথেরিয়নকে মুক্তি না দিলে জ্যাসপারের প্রতিশোধ আর বেশি দিন ঠেকাবে না, কিন্তু হৃদয়ের গোপন কোণে একটাই চিন্তা ঘুরছে, তার প্রিয় নাতনি ফিওনার নিরাপত্তা। পৃথিবীর সমস্ত ক্ষমতা, গবেষণা আর আবিষ্কার তার কাছে মূল্যহীন হয়ে পড়ছে, কারণ ফিওনাই তার জীবনের শেষ আশ্রয়। অথচ এখন এই দুঃসময়ে জ্যাসপারের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। তার প্রযুক্তি, বুদ্ধি কোনো কিছুই কাজে আসছে না। মিস্টার চ্যান সিং একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন, মনে মনে বললেন, ফিওনার জন্য সবকিছু ত্যাগ করতেও আমি প্রস্তুত। পৃথিবীর সমস্ত প্রাপ্তি আর সফলতা তুচ্ছ যদি আমার নাতনির জীবন বিপন্ন হয়। আলবিরা নিঃশব্দে ঘরের দরজায় এসে দাঁড়ায়, হাতে প্যাড ও কিছু ওষুধ। তার মুখে কোনো কথা নেই, শুধু চোখে চিন্তার রেখা। জ্যাসপার তার দিকে একবার তাকিয়ে মাথা নাড়ে। আলবিরা দ্রুত সবকিছু তার হাতে তুলে দেয়। জ্যাসপার মুহূর্তের জন্য থেমে গিয়ে ফিওনার রুমের দিকে এগিয়ে যায়। পায়ের পদক্ষেপগুলো ভারী, মনে হচ্ছিল যেন এক অদ্ভুত দ্বন্দ্বে জড়িয়ে আছে। ফিওনাকে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে, অথচ তার প্রতি জ্যাসপারের মনোভাব কঠোর। সে নিজেও বুঝতে পারছে না কেন এই মেয়েটির জন্য কিছু করতে হচ্ছে। তার হাতে প্যাড আর ওষুধ, কিন্তু মন এক অজানা প্রশ্নে ভরে আছে। মানব জাতির এ কেমন দুর্বলতা! রুমের দরজার সামনে এসে এসে মুহূর্তের জন্য থেমে যায়, এরপর এক গভীর নিঃশ্বাস নিয়ে কক্ষের ভিতরে প্রবেশ করে। ফিওনার দিকে পা বাড়ায়, মনে মনে প্রস্তুত হয় সেই অচেনা মানবিক অনুভূতির মুখোমুখি হতে। জ্যাসপার রুমে প্রবেশ করতেই চোখ আটকে গেল ফাঁকা বিছানার দিকে। ফিওনা কোথায়? দৃষ্টিটা দ্রুত ঘুরে গেল বাথরুমের দিকে। দরজা আর ফিওনাকে দেখা গেল স্ল্যাবের ওপরে দাঁড়িয়ে, পেছনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ড শাওয়ারের পানি দিয়ে তার রক্তমাখা স্কার্ট ধুচ্ছে। এক মুহূর্তের জন্য জ্যাসপার স্থির দাঁড়িয়ে থাকে, চোখে বিরক্তির ছায়া ফুটে ওঠে। তবে তার গলা বরফের মতো ঠান্ডা, শক্ত আর থমথমে। তোমার জিনিসপত্র। সে বলল, এক হাতে প্যাড আর ঔষধ এগিয়ে দিয়ে। ফিওনা চমকে উঠল, শাওয়ার বন্ধ করে ধীরে ধীরে নিচে নামতে চেষ্টা করলো। মাথা নিচু করে জ্যাসপারের সামনে এসে দাঁড়ালো, মাটির দিকে তাকিয়ে। ওর শরীর তখনও ক্লান্ত, দুর্বল, কিন্তু মুখে একটা কৃতজ্ঞতার ছাপ ফুটে ওঠে। জ্যাসপার তার দৃষ্টিতে কোনো আবেগ বা সহানুভূতির লেশমাত্র দেখতে চায় না, তবে ভেতরে ভেতরে সে উপলব্ধি করলো এই মানবীয় দুর্বলতা তার কাছে এক রহস্যময় বোঝা হয়ে দাঁড়িয়েছে। জ্যাসপার রুম ত্যাগ করার আগ মুহূর্তে ফিওনার কণ্ঠ ভাঙা, ক্লান্ত। শুনুন, ফিওনা ধীরে ধীরে বলল, আমাকে শাওয়ার নিতে হবে আর ড্রেসও পাল্টাতে হবে। 2 দিন ধরে একই জামা পরে আছি, এখন তো দাগও লেগেছে। আমার অ্যালার্জির সমস্যা আছে, ড্রেস চেঞ্জ না করলে সমস্যা বাড়বে। আর এখানে তো শাওয়ারও নিতে পারবো না। জ্যাসপার থমকে দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে ফিওনার দিকে তাকায়। তার চোখের গভীরে কিছুক্ষণ তাকিয়ে থাকে, যেন মানব জীবনের এইসব প্রয়োজনীয়তার সামনে সে এক নতুন প্রশ্নের সম্মুখীন হয়েছে। ব্যবস্থা করছি, বলল সে সংক্ষিপ্ত অথচ নিশ্চিত ভঙ্গিতে। তারপর পুনরায় ঘুরে দ্রুত রুম ত্যাগ করলো। দরজার শব্দটি যেন ফিওনার কানে এক ধরনের আশ্বাসের প্রতিধ্বনি তুলে দিয়ে গেল। জ্যাসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করেই সবাইকে একত্রিত করলো। তার চোখে দৃঢ় সংকল্পের ছাপ, গম্ভীর কণ্ঠে বলল, আলবিরা, আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মারুবি মেয়েটা এখন থেকে রুমের মধ্যে বন্দি থাকবে না। সে বাইরে বের হবে, তবে আমাদের নিয়ম মেনে। আর এত দূর থেকে খাবার আনার প্রয়োজনও হবে না আমাদের। আমাদের পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদের এখানকার খাবারই খেতে হবে। তাই সেই মেয়েটাই আমাদের জন্য রান্নাবান্নার সমস্ত কাজ করবে। এই গ্লাস হাউসের সমস্ত কাজকর্মও তার দায়িত্বে থাকবে। আলবিরার চোখে শঙ্কার ছায়াই পড়ল। কিন্তু প্রিন্স, যদি সে পালিয়ে যায়? জ্যাসপারের ঠোঁটের কোণে এক নির্মম হাসি ফুটে উঠল। আলবিরা, তুমি কি ভুলে যাচ্ছ আমরা কোথায় আছি? এটা পুষ্পরাজ পাহাড়, এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীও এই স্থানে আসতে পারেনি। এখান থেকে পালানো এত সহজ নয়, বিশেষ করে যখন এই পাহাড়কে ঘিরে রয়েছে এক গভীর সমুদ্র আর প্রলয়ঙ্কারী জলপ্রপাত। তার কণ্ঠে ছিল এক অমোঘ শক্তি, যেন তার কথায় কোনো প্রতিরোধের সুযোগ নেই। জ্যাসপার তার নির্দেশনাগুলো একে একে দিতে লাগলো, গভীর কণ্ঠে বলল,
থারোনিয়াস, তুমি শহরের দিকে যাও, মেয়েদের জন্য কিছু পোশাক আর জুতো নিয়ে আসো। ওই মেয়েটা শাওয়ার নিতে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফিরে এসো। তারপর আলবিরার দিকে তাকিয়ে বলল, আলবিরা, তুমি মেয়েটিকে পাহাড়ের ডান পাশের হৃদে নিয়ে যাবে, সেখানে শাওয়ার নিতে পারবে, আর খেয়াল রাখবে কোথাও যাওয়ার সুযোগ না পায়। জ্যাসপারের কণ্ঠে ছিল অমোঘ আদেশ, যেন প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে পালন করা হবে। থারোনিয়াস এবং আলবিরা তার আদেশ মেনে নীরবে মাথা ফিওনার রুমের দিকে বাড়ালো। জ্যাসপার আলবিরাকে নিয়ে ফিওনার রুমের দিকে পা বাড়ালো। আলবিরাকে দরজার সামনে দাঁড় করিয়ে জ্যাসপার প্রথমে একই কক্ষে প্রবেশ করলো। জ্যাসপার কণ্ঠে কঠোরতা ছিল, যেন তার প্রতিটি শব্দ ফিওনার কানে শুলের মতো বিঁধছিল। তিনি ধীরে ধীরে রুমে প্রবেশ করে বললেন, এই বোকা মানবী, শোনো, তোমার গোসলের ব্যবস্থা হয়ে গেছে, সবকিছু শেষ করে তৈরি হও। তোমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। এই গ্লাস হাউসের ধুলো মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং আমাদের জন্য রান্না বান্না করতে হবে। ফিওনা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। কি? আমি এসব কখনোই করিনি, পারিও না। জ্যাসপার অগ্নিমূর্তি ধারণ করে বলল, তোমার কি মনে হয় আমি তোমায় এখানে বসিয়ে বসিয়ে খাওয়াবো? 3 বেলা খাবার এনে দিব? আমি তোমার চাকর নাকি? ফিওনার চোখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল, কিন্তু জ্যাসপারের চোখে কোনো দয়া বা নম্রতার লেশমাত্র দেখা যাচ্ছিল না। সে যেন কঠোরতার প্রতিমূর্তি। ফিওনা মনে মনে ভাবতে থাকে, এই রকম বন্দি থাকার চেয়ে বাইরে যাওয়াটা অনেক বেশি উপকারী। সুযোগ বুঝে পালানোর পরিকল্পনা সে মনে মনে গঠন করতে থাকে। তার ভিতর এক অদৃশ্য শক্তি জন্ম দিতে থাকে, একটি সাহসী সিদ্ধান্তের প্রবাহ। জ্যাসপার সিগন্যাল পাঠাতেই আলবিরা রুমে প্রবেশ করে। জ্যাসপার আলবিরাকে নির্দেশ দিলেন, আলবিরা, এই মেয়েটাকে গ্লাস হাউসের বাইরে হৃদে নিয়ে যাও। ফিওনা আলবিরাকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। অতীব সুন্দরী একজন রমণী আলবিরা, চোখে মুখে কিছুটা গাম্ভীর্যতা। নবনীতা নিকুঞ্জ পোশাক পরিহিত মেয়েটি, হালকা সবুজ রঙের গাউন জাতীয় এই পোশাক, ছোট ছোট কাঁধ পর্যন্ত চুল, ধূসর সোনালী রঙের চুল, তবে অদ্ভুত সুন্দর। এই মেয়েটাকে এখানে কেন? ফিওনার কণ্ঠে এক ধরনের বিস্ময় মিশ্রিত হয়। ওর নাম আলবিরা, ও তোমাকে গোসলের জায়গায় নিয়ে যাবে। ফিওনার মনে এক রকমের দ্বিধা ছিল, একদিকে মুক্তির আশায়, অন্যদিকে জ্যাসপারের কঠোর নির্দেশনার ভয়ে, কিন্তু সে জানত এই সুযোগটা হারানো যাবে না। ফিওনা আলবিরার পিছনে পিছনে হাঁটতে শুরু করে। ধীরে ধীরে করিডোরের শেষে পৌঁছতেই তার চোখ পড়ল লিভিং রুমের বিস্তৃত। সেখানে অবস্থানরত গ্লাস হাউসের আভিজাত্য তাকে অভিভূত করে। গ্লাসের দেওয়ালগুলো সূর্যের আলোতে রাঙিয়ে উঠেছে, প্রতিটি কোণ থেকে আলো ঝরে পড়ছে। সবুজ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গ্লাস হাউসটি যেন একটি স্বপ্নের রাজ্য। ফিওনার মনে মনে অদ্ভুত করে এই বিশাল মাউন্টেন গ্লাস হাউসটা সত্যি সুন্দর। এটা তো একদম স্বর্গের মতো। ফিওনা কৌতূহলের সঙ্গে বলে, এভাবে এত বড় জায়গা, সবকিছু এত সুন্দর। ফিওনা মনে মনে আওড়ালো। ফিওনার গাঢ় তাকানো দেখে বোঝা যাচ্ছে যে সে গ্লাস হাউসের প্রতি আগ্রহী। কাঠের সিঁড়ি বেয়ে নেমে আসে লিভিং রুমে। চারিদিকে পর্যবেক্ষণ করতে করতে ফিওনা গ্লাস হাউসের বাইরে পা রাখল। গ্লাস হাউসের বাইরে যখন ফিওনা পা রাখে, তখন সে এক অপূর্ব দৃশ্যের মুখোমুখি হয়। পাহাড়টি মহিমান্বিতভাবে উঁচু, যা মেঘের ওপর প্রসারিত, এবং তার মাথার সূর্যের আলো ঝলমল করছে। চারপাশে সবুজ গাছপালা, যা পাহাড়ের তলদেশে ছড়িয়ে রয়েছে, যেন প্রাকৃতিক চাদরের মতো। সেখানে থাকা ফুলের নানা রং যেন এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরো চিত্তাকর্ষক করে তোলে। ফিওনার পা যখন মাটিতে পড়ে, তখন সে অনুভব করে মাটির তাজা গন্ধ, যেন পাহাড়ের আকাশ বাতাসও তাকে স্বাগত জানাচ্ছে। পাহাড়ের পাথুরে অংশে ছোট ছোট ঝর্ণার পানি ঝরে পড়ছে, তার আওয়াজ যেন প্রকৃতির একটি মধুর সঙ্গীত। অপরদিকে গ্লাস হাউসের বিশাল কাচের দেওয়ালগুলো সূর্যের আলোতে ঝলমল করছে, যা পুরো দৃশ্যটিকে আরো রহস্যময় করে তুলেছে। এই
পাহাড়ের সৌন্দর্য এবং তার চারপাশের শান্তিপূর্ণ পরিবেশ ফিওনাকে এক নতুন অনুভূতির সঙ্গে বেঁধে রাখছে, যেন সে কোনো ম্যাজিক্যাল জগতে প্রবেশ করছে। আলবিরা বাম পাশের হ্রদের দিকে এগিয়ে যায়। ফিওনা ও তার পেছন পেছন এগিয়ে যায় হ্রদের দিকে সোজা। মেঘলা পানির মাঝে নিজেকে হারানোর জন্যে কিছুক্ষণ হ্রদের পাড়ে দাঁড়িয়ে ফিওনা গভীর চিন্তায় ডুবে যায়। হ্রদের জলরাশির দিকে তাকিয়ে সে প্রশ্ন করে, আচ্ছা, তুমিও কি ড্রাগন? আলবিরা সপ্রাণ গলায় উত্তর দেয়, হ্যাঁ, আমি সাদা ড্রাগন, ড্রাগন আলপিরা। ফিওনা আর কিছু বলে না, কেবল সেদিকে তাকিয়ে থাকে। তার মনে উদ্ভাসিত হয় এক অদ্ভুত ভাবনা। আগে মনে হতো ড্রাগন কেবল গল্পের কাল্পনিক চরিত্র, আর এখন বুঝতে পারল বাস্তবে তাদের অস্তিত্ব আছে। আস্তে আস্তে ফিওনা হ্রদে নামতে থাকে। জলটা হালকা ঠান্ডা, কিন্তু সূর্যের তাপে কিছুটা গরম অনুভবও হচ্ছে। যখন সে হাঁটু পর্যন্ত ঢুকে পড়ে, তখন মনে হয় যেন সে এক নতুন পৃথিবীতে প্রবেশ করছে। ঝর্ণার পানি জমে জমে এই হ্রদ তৈরি হয়েছে, আর ফিওনা যেন সেই জলের সঙ্গে একাত্ম হয়ে যায়। আলবিরা হ্রদের কিনারায় দাঁড়িয়ে আছে ফিওনাকে পাহারা দেওয়ার উদ্দেশ্যে। রাত খুব সুন্দর। ফিওনা অবাক হয়ে মনে মনে বলে। পানির স্পর্শ যেন তার চিন্তাগুলোকে পরিষ্কার করে, সমস্ত দুর্ভাবনা দূরে ঠেলে দেয়। কোমর পর্যন্ত পানিতে নেমে পড়ার পর ফিওনা ধীরে ধীরে শরীরের পানি লাগাতে থাকে। পানির শীতলতা তার মনে কিছুটা সতেজতা নিয়ে আসে, যেন এক নতুন সূর্যের আলো তাকে স্পর্শ করছে। সে অনুভব করে এই মুহূর্তে সে শুধুই সে, পৃথিবীর একটি সাধারণ মেয়ে যে এক ভিন্ন জগতে প্রবেশ করেছে। এদিকে থারিনিয়াস পোশাক নিয়ে হাজির হয়। তিনি চুপচাপ পোশাকের ব্যাগগুলো জ্যাসপারের হাতে দিয়ে দেয়। জ্যাসপার পোশাক আর জুতোগুলো ফিওনার রুমে রেখে দেয়, আর অন্য একটি ড্রাগন, যার নাম ডরাডো সোনালী রঙের ড্রাগন, তাকে আদেশ দেন, তুমি গিয়ে ফিওনার রুম পরিষ্কার করে আসো, সেখানে কোনো জিনিস যেন অগোছালো না থাকে। ডরাডো মাথা নেড়ে সম্মতি জানিয়ে কাজ শুরু করে দেয়। ফিওনা কিছুটা বিচলিত হয়ে উঁচু পানির মধ্যে দাঁড়িয়ে আলবিরার দিকে তাকায়। রাতটা খুব সুন্দর। আমি এখন পোশাক কোথায় পাল্টাবো, আর আমার পোশাক কোথায়? সে প্রশ্ন করে কিছুটা সংকোচে। তোমার পোশাক তোমার কক্ষে, সেখানেই তোমাকে পরিবর্তন করতে হবে পোশাক। আলবিরা সোজা সাপটা উত্তর দেয়। ফিওনা কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে, কিন্তু তারপরই সে পানি থেকে উঠে আসে। পানির স্পর্শে ভিজে থাকা ফিওনা কিছুটা শীতলতা আর অস্থিরতা অনুভব করে। ফিওনা পানির ভেজা থেকে উঠে এসে হাউসের দিকে অগ্রসর হয় আলবিরার সাথে। ফিওনা গোসল করা ভেজা অবস্থায় আলবিরার সাথে গ্লাস হাউসের অভ্যন্তরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে নিজের কক্ষের সামনে দাঁড়ায়। দরজা স্লাইডিং হয়ে খুলতেই ফিওনা ভিতরে প্রবেশ করে, আর তার চোখের সামনে এক অন্যরকম দৃশ্য খুলে যায়। তার কামরাটি পুঙ্খানুপুঙ্খভাবে গোছানো, নতুন চকচকে সফেদ রঙের চাদর, কাঁচের দেওয়ালে সূর্যের আলো মিশে সোনালি আভা ছড়িয়ে পড়েছে কক্ষে। বিছানার উপর সুশৃঙ্খলভাবে রাখা কয়েকটি সুন্দর ড্রেস এবং জুতা যেন তার জন্য প্রস্তুত। কিছুটা অদ্ভুত অনুভূতি নিয়ে ফিওনা ধীরে ধীরে এগিয়ে যায়। বিছানার কাছে গিয়ে একটি জামা হাতে তুলে নিয়ে সে অনুভব করে যেন একটি নতুন পরিচয়ে রূপান্তরিত হচ্ছে। জামাটি তার হাতে আসতেই হালকা উজ্জ্বলতা ও কোমলতা অনুভব করে সে। এরপর একটি প্যাডও নিয়ে তার মন থেকে কিছুটা চিন্তা ভাবনা দূর হয়ে যায়। এখন যেন তার হৃদয়ে সামান্য প্রশান্তির বাণী বাজতে থাকে। কিছুক্ষণ বাদে জ্যাসপার আলবিরাকে পুনরায় নির্দেশ দিয়ে বলল, আলবিরা, তুমি ফিওনার রুমে যাও, তাকে বলো যেন রান্নার প্রস্তুতি নেয়, বাজার কিচেনে রাখা আছে। আলবিরা দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি জানায় এবং ফিওনার রুমের দিকে পদক্ষেপ করে। দরজা খোলার পর সে ভিতরে প্রবেশ করে এবং ফিওনাকে দেখার সাথে সাথে গম্ভীরভাবে বলে, ফিওনা, প্রিন্স জ্যাসপার তোমাকে দুপুরের খাবার রান্না করার প্রস্তুতি নিতে বলেছেন। ফিওনা জামাটি পরতে পেরে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে মাথা তুলে আলবিরার দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি রান্না করতে পারি না। আলবিরা ধার গলায় বলে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। প্রিন্স আমাকে যা হুকুম করেছেন আমি শুধু সেটুকু পালন করতে পারি। আমার সাথে চলো, তোমাকে কিচেন দেখিয়ে দিচ্ছি। ফিওনা কিছুটা হতাশ হয়ে আলবিরার সাথে পা বাড়ায়। সিঁড়ি বেয়ে লিভিং রুমে নামাজ পড়ে ডান পাশে রয়েছে কিচেন। তারা সঙ্গে রান্নাঘরের দিকে এগিয়ে যায়।
আর সেখানে পৌঁছালে ফিওনা দেখতে পায় মাউন্টেন গ্লাস হাউসের রান্নাঘর একটি আধুনিক ও প্রশস্ত স্থান, যেখানে সৌন্দর্য এবং কার্যকারিতা একত্রিত হয়েছে। রান্নাঘরের দেওয়াল এবং ছাদ সম্পূর্ণ গ্লাসের তৈরি, যা প্রাকৃতিক আলো প্রবাহিত করে এবং চারপাশের পাহাড়ের দৃশ্যকে উন্মোচন করে। সূর্যরশ্মি রান্নাঘরটিকে উজ্জ্বল করে তোলে এবং প্রতিটি কোণে একটি তাজা ও জীবন্ত পরিবেশ সৃষ্টি করে। রান্নাঘরের কেন্দ্রে একটি বিশাল আয়তাকার কাউন্টার রয়েছে, যা সাদা মার্বেল পাথর দ্বারা তৈরি। কাউন্টারের উপর রাখা আছে নানা ধরনের রান্নার সরঞ্জাম, যেমন হাঁড়ি, কড়াই এবং প্যান। ডাইনিং এলাকার পাশে একটি আধুনিক রান্নার কল রয়েছে, যা ক্রোমিয়াম লেভার দ্বারা নিয়ন্ত্রিত হয়। কলের নিচে সজীব ও তাজা সবজি ও মশলা সাজানো আছে, যা রান্নার জন্য প্রস্তুত। রান্নাঘরের পাশে একটি বড় প্যান্ট্রি রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দেওয়ালে রয়েছে গাছের টব, যেখানে তাজা হার্বস যেমন তুলসী, ধনে এবং পুদিনা গজিয়ে রয়েছে, যা রান্নার জন্য সহজে ব্যবহার করা যায়। রান্নাঘরের প্রতিটি কোণ যেন আধুনিক জীবনযাত্রার সাথে প্রকৃতির স্পর্শ নিয়ে এসেছে। রান্নাঘরে থাকা বড় জানালাগুলো থেকে বাহিরের পাহাড়ি সৌন্দর্য দেখা যায়, যা রান্নার সময়কে আরও উপভোগ্য করে তোলে। মাউন্টেন গ্লাস হাউসের রান্নাঘর সত্যিই একটি স্থাপত্যের নতুন উদাহরণ, যেখানে আধুনিকতা এবং প্রকৃতি একসাথে মিলিত হয়েছে। এখানে রান্না করা যেন একটি আনন্দের উৎসব, যেখানে স্বাদ এবং সৌন্দর্য একসাথে মিশে যায়। ফিওনার মনে নতুন এক উদ্দীপনা অনুভব হয়। সে রান্নাঘরের প্রতিটি মুগ্ধ হয়, যা তার রান্নার করার আগ্রহ বাড়িয়ে তুলল। আলভিরা তার পাশে এসে দাঁড়িয়ে বলল, আমি তাহলে আসছি, তুমি কাজ শুরু করো। বলেই আলভিরা রান্নাঘর ত্যাগ করলো। আলভিরা যাওয়ার সাথে সাথে ফিওনা দৃঢ় সংকল্প নিয়ে রান্নার প্রস্তুতি নিতে লাগলো। ফিওনা রান্নাঘরের সৌন্দর্যে মোহিত থাকলেও কিয়ৎক্ষণ বাদেই অবাক হয়ে যায়। চৌকিতে রাখা সবজি ও মশলাপত্রের বিশাল সম্ভার দেখে তার মনে শঙ্কা জাগে। বিভিন্ন ধরনের অনেক তাজা সবজি মশলা সুশৃঙ্খলাভাবে সাজানো রয়েছে, যেন কোনো ভিন্ন জগতের খাবারের স্বপ্ন সাজানো হয়েছে। এত সবজি আর বাজার কেন? মনে মনে চিন্তা করে ফিওনা। তার মাথায় একটাই প্রশ্ন, এত কিছু রান্না করতে হবে, কিন্তু আমি তো জানি না কিভাবে রান্না করতে হয়। একটু হতাশায় ভেঙে পড়ে সে। আলভিরা তো কিছুই বলে যায়নি রান্নার জন্যে কোনো বিশেষ পথ ঠিক করে দিয়েছে কিনা, সে বিষয়েও কিছু জানায়নি। সে কেবল কিচেনে দেখিয়ে দিয়ে বলে গেল, শুরু করো। কিন্তু শুরুটা কিভাবে করব? ফিওনা মনে মনে বিরক্ত হয়। ফিওনার মনে হয় এখানে অনেক কিছু রান্না করা হবে, অথচ তার হাতে কোনো নির্দেশনা নেই। সে জানে না কোন পদটি প্রাধান্য পাবে, কিভাবে শুরু করবে বা কিভাবে সঠিকভাবে প্রস্তুত করবে। ফিওনা এক হাত দিয়ে মাথা চুলকে নেয় আর মনে মনে চিন্তা করে, এখন কি করব, কাকে জিজ্ঞাসা করব? তবে ফিওনা জানে পিছু হটলে জ্যাসপারের হাত থেকে রক্ষা নেই। তাই সে গভীর শ্বাস নিয়ে কিচেনের কোণে গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, একবার চেষ্টা করি। বলেই সে তাজা সবজিগুলো ঘেঁটে দেখে কোনটি কোন রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে। আশা জাগানিয়া চিন্তা তার মনে কেঁদে ওঠে। ড্রাগনদের রান্না খাবার সম্পর্কে কিছুই ধারণা নেই তার। মনের মধ্যে বিভিন্ন উপকরণের সমাহার নিয়েই সে একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করে। ইউটিউব দেখারও উপায় নেই, হাতে স্মার্টফোনটাও নেই। ফিওনা রান্নাঘরে ব্যস্ত। প্রতিটি পদে তাকে একটি নতুন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। পুরোপুরি অচেনা এই পরিবেশে হাতের কাজ থেকে চোখ সরানোর সুযোগ নেই। নানা ধরনের সবজি, মশলা এবং মাছের অদ্ভুত গন্ধে পরিবেষ্টিত হয়ে সে যেন একটি ভিন্ন জগতে প্রবেশ করেছে। রান্নার প্রক্রিয়ায় কখনো ভুলভাবে কাটা সবজির টুকরো, কখনো বা হাতের আঙ্গুলের উপর কাটার আঁচড়, সবকিছু যেন একটি বিশাল ক্লেশের মধ্যে আষ্টেপৃষ্ঠে আবদ্ধ। অবশেষে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে ফিওনা যখন রান্না শেষ করে, তখন বিকেলের আলো আবহাওয়াকে শান্ত করে দিয়েছে। হাঁড়িগুলোতে রান্না করা নানা পদ জমা হয়েছে, কিন্তু তার মাথায় এখনো আতঙ্কের ছায়া। এই মেয়ে, শোনো। আলভিরার কণ্ঠস্বর তাকে ভেঙে দেয়। সবগুলো খাবার ওই লিভিং রুমের ডাইনিং টেবিলে সাজিয়ে রাখো।
ফিওনা একটা দীর্ঘশ্বাস ফেলে। একে একে হাঁড়িগুলো ডাইনিং টেবিলের দিকে নিয়ে যেতে থাকে। প্রতিটি হাঁড়ির ভারিতা তার শরীরকে ক্লান্ত করে তুলেছে, যেন সমস্ত কাজ একাই করার জন্যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। অবশেষে সবকিছু টেবিলে রেখে যখন সে দাঁড়িয়ে, মনে হচ্ছে পৃথিবীর বোঝা তার কাঁধ থেকে মুক্ত হয়েছে। বলছি কাজ তো শেষ, এবার কি আমি খাবার খেতে পারবো? ফিওনা আলভিরার দিকে তাকিয়ে প্রশ্ন করে। আলভিরা তার দিকে ফিরে তাকিয়ে, কাজ এখনো বাকি আছে। এখানে সব আমাদের খাবার দেওয়া হয়েছে। প্রিন্স অরিজিন কি আমাদের সাথে বসে খাবে নাকি? ওনার খাবার আলাদা রেডি করে ওনার রুমে দিতে হবে। রুমে? ওনার রুম আমি তো চিনি না। আমি চিনিয়ে দিব, তাড়াতাড়ি করো। প্রিন্সের এতক্ষণে বোধহয় খিদে পেয়েছে। ফিওনার রুমে একটি অস্থিরতা জন্ম নেয়, কিন্তু সে চুপ করে কিচেনে ফিরে আসে। রান্নার অভিজ্ঞতা হয়তো খুব একটা স্বস্তি এনে দেয়নি, কিন্তু প্রিন্সের জন্যে তার তৈরি করা খাবারগুলো তাকে এক ভিন্ন আত্মবিশ্বাসের পথে নিয়ে যাচ্ছে। ফিওনা পুনরায় কিচেনে ঢুকে সার্ভিং ট্রলিতে বড় বড় প্লেট আর বাটিতে খাবার সাজাতে শুরু করে। নানান পদ, সবজি, মাংস এবং ড্রাগনদের জন্য বিশেষ প্রস্তুত করা ব্যঞ্জনগুলো একের পর এক ট্রলিতে সযত্নে রাখছে। একসময় আলভিরা কিচেনে প্রবেশ করে। গোছানো শেষ হতে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফিওনার দিকে এক নজর তাকিয়ে ফেলে। সব প্রস্তুত? ফিওনা একটু ক্লান্ত স্বরে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন আছে। এই কাঠের সিঁড়ি দিয়ে সার্ভিং ট্রলি দোতলায় কিভাবে নিয়ে যাব? আলভিরার মুখে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে, যেন ফিওনার অনভিজ্ঞতা তাকে মজার কিছু মনে করাচ্ছে। এটা নিয়ে চিন্তা করো না। সে বলে, এখানে ড্রাগন প্রাসাদের সব কিছুর জন্য ব্যবস্থা থাকে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করতে হয়। দোতলায় ওঠানোর জন্য আমাদের সিঁড়ির পেছনের দিকে লিফট আছে। ট্রলি নিয়ে সেটা ব্যবহার করতে হবে। ফিওনা একটু স্বস্তি অনুভব করে বলে, যাক, কাজটা কিছুটা সহজ হয়ে গেল। আলভিরা নির্দেশ দেয়, প্রিন্স অরিজিন ক্ষুধার্ত, আর ওনার খাবারের সময় দেরি করা চলে না। ফিওনা খাবারের ট্রলি নিয়ে বাড়ির পিছনের লিফটে উঠে পড়ে। লিফট দ্রুত দোতলায় উঠে যায়। তার মনে উত্তেজনা আর বিভ্রান্তি, কারণ সে এই ধরনের পরিস্থিতির সাথে কখনোই আগে পরিচিত হয়নি। আলভিরা আগেই তাকে সতর্ক করে দিয়েছে, জ্যাসপারের রুমের সামনে এসে দাঁড়ালেই তাকে বুঝতে হবে কিভাবে খাবার পৌঁছে দিতে হবে। লিফট থেকে নেমে করিডোর পেরিয়ে ফিওনা নিজের কক্ষে পার হয়ে শেষের দিকে পৌঁছে যায়। আলভিরার দেওয়া নির্দেশ অনুযায়ী সে দেখতে পায় একটি গ্লাসের তৈরি বিশাল কক্ষ। সম্পূর্ণ স্বচ্ছ কাচের দেওয়াল, যা বাইরের দৃশ্যকে দৃষ্টিগোচর করে, কিন্তু ভেতরের কোনো কিছুকেই বাইরে থেকে বোঝা যায় না। ফিওনা একটু অবাক হয়ে থেমে যায়। ট্রলি একপাশে রেখে সে গ্লাসের চারিপাশে হাত বোলাতে থাকে, যেন কোনো সিক্রেট মেকানিজম খুঁজে পেতে পারে। তার আঙ্গুলগুলো কাঁচের উপর দিয়ে ধীরে ধীরে বুলাতে থাকে, কিন্তু কিছুই ঘটে না। কোনো বোতাম নেই, কোনো শব্দ নেই। এ যেন রহস্যের চূড়ান্ত বিন্দু। সে ভাবছে কিভাবে ভেতরে প্রবেশ করবে, যা খাবার পৌঁছবে। একটু হতাশ হয়ে ফিওনা একবার পেছনে তাকায়। তার মনে প্রশ্ন জাগে, এতক্ষণে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে কি হবে? ফিওনা কিছুক্ষণ আগে কিন্তু হঠাৎ পিছন থেকে এক গভীর রহস্যময় কণ্ঠ তার মনোযোগ ভেদ করে দেয়। এখানে কি করছো আমার কক্ষের সামনে? আতঙ্কের ঘোর কাটিয়ে ঘুরে দাঁড়ায় ফিওনা। তার শ্বাস এক মুহূর্তেই থেমে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে জ্যাসপার, অপার্থিব সৌন্দর্য আর গম্ভীর আভিজাত্যে ভরা। গায়ে সাদা সিল্কের বাথরব, যার ওপর বিকেলের সূর্যের সোনালি আলোক রশ্মি এসে পড়ছে। সেই আলোয় তার ত্বক যেন সোনালি বর্ণে ঝলমল করছে। তার চুল সদ্য ধোয়া, টপটপ করে পানি ঝরছে, এবং সেই পানির ফোঁটাগুলো তার গালের ওপর মুক্তোর মতো চিকচিক করছে। বাথটবের ফাঁক গলিয়ে ঘাড়ের ট্যাটুটা অর্ধেক অংশ দেখা যাচ্ছে। ট্যাটুর রং সোনালি সবুজ, তা যেন সূর্যের আলোতে জ্বলজ্বল করছে। নরম গাঢ় সাদা বাথটবের স্নিগ্ধতার মধ্যে ট্যাটুর তীক্ষ্ণ রেখাগুলি যেন এক অনন্য কল্পনার উন্মোচন করছে। এ এক কঠোরভাবে সুন্দর দৃশ্য, যেখানে শিথিলতা এবং শিল্পের মেলবন্ধন ঘটে। ঘাড়ের ট্যাটুর শৈল্পিক গঠন যেমন রহস্যময়, তেমনি তা পরিধানের গাম্ভীর্যকেও আরো গভীর করে তোলে। জ্যাসপারের সবুজ নেত্রপল্লব দুটো ফিওনার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। গভীর প্রশান্ত
কিন্তু বর্ণনাতীতভাবে তীব্র। মনে হচ্ছে যেন সেই চোখ দুটি ফিওনার আত্মা অবধি বিদ্ধ করছে। ফিওনার মনকে আচ্ছন্ন করে ফেলেছে সেই দৃশ্য। যে স্থবির হয়ে তাকিয়ে আছে, সমস্ত পৃথিবী যেন এই এক মুহূর্তেই এসে থেমে গেছে। জ্যাসপারের চেহারায় প্রতিটি রেখা, তার ভিজে চুলের ঝরঝরে ভাব, তার শরীরের প্রতিটি অনমনীয় ভঙ্গি যেন ফিওনাকে কোনো মায়াজালে আটকে ফেলেছে। ফিওনার মনে হচ্ছিল এই মুহূর্তে তার স্মৃতিরা ধোঁয়াটে হয়ে গেছে। সে কোথায় কি করছে, কি উদ্দেশ্যে এখানে এসেছে, সব কিছু যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। তার দৃষ্টি এখন কেবল একটিমাত্র বিন্দুতে আটকে গেছে। ফিওনার মনে হচ্ছিল এই মুহূর্তে তার স্মৃতিরা ধোঁয়াটে হয়ে গেছে। সে কোথায় কি করছে, এই কি উদ্দেশ্যে এখানে এসেছে, সবকিছু যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। তার দৃষ্টি এখন কেবল একটিমাত্র বিন্দুতে আটকে গেছে, আর তা হলো জ্যাসপারের সেই অদ্ভুত আকর্ষণীয় উপস্থিতি। জ্যাসপার যেন তাকে হিপনোটাইজ করে রেখেছে, তাকে বন্দি করেছে তার আভিজাত্য। তীব্র চেহারায় মোহনীয়তায় জ্যাসপার ফিওনার এমন অন্যমনস্ক দৃষ্টিতে কিছুটা বিরক্ত হয়। ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে ফিওনার একদম সামনে দাঁড়ায়, এতটুকু কাছে যে তাদের মধ্যে দূরত্ব বলতে কিছুই রইল না। তার শীতল দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে, চোখে এক ধরনের জিজ্ঞাসু তিরস্কার, কণ্ঠে গম্ভীর অথচ প্রখর সুরে প্রশ্ন করে, কি হলো, জবাব দিচ্ছ না কেন? এভাবে কি দেখছো তাকিয়ে? কোনোদিন চোখের সামনে পুরুষ মানুষ দেখোনি নাকি? জ্যাসপারের তীক্ষ্ণ কণ্ঠে সম্বিত ফিরে পায় ফিওনা। তার কথাগুলো যেন বাস্তবতার কষাঘাতে তাকে ফিরিয়ে আনে। নিজের ওপরেই বিরক্তি তৈরি হয়। এতক্ষণ কিভাবে এমনভাবে তাকিয়েছিল একজন পুরুষ মানুষের দিকে, তাও এই অদ্ভুত ড্রাগন পুরুষকে? বাহ্যিক সৌন্দর্য যেমনই হোক, ফিওনা জানে এই আগুনের দানবটির আসল রূপ কতটা ভয়ঙ্কর। মৃদুস্বরে ফিওনা নিজেকে সামলে নিয়ে বলে, আপনার খাবার নিয়ে এসেছি। আলবিরা বলল আপনি নাকি কক্ষে বসে খাবেন, তাই। জ্যাসপারের ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি খেলে যায়। বাহ, এখন আবার তুমি থেকে আপনি, কি সুন্দর কথা পাল্টে ফেললে। কার কণ্ঠের সুরে ব্যঙ্গ ফুটে উঠল, যেন ফিওনার দ্বিধা তাকে মজার কিছু বলে মনে হচ্ছে। স্লাইডিং ডোরটি নীরবে খুলে যায়, যেন কোনো গোপন সংকেতের প্রতিক্রিয়া। ফিওনার সামনে প্রকাশিত হয় জ্যাসপারের কক্ষ। সেখানে আলো ছায়ার খেলায় ঘেরা স্নিগ্ধ পরিবেশ। জ্যাসপার নির্দ্বিধায় প্রবেশ করে, আর ফিওনা তার পেছন পেছন অনুসরণ করে। মনের ভেতরে দোলাচলে ডুবে দিয়ে পায়ের তালে যেন তাল হারাচ্ছে। রুমটি অবাক করার মতো বিশাল। ছাদের শীর্ষবিন্দু থেকে গ্লাসের দেওয়ালগুলো বাইরের প্রকৃতি আর অন্ধকার সাগরের অবিরাম ঢেউগুলোকে ফুটিয়ে তোলে, যা যেন এক বিচ্ছিন্ন পৃথিবীর খোঁজ দেয়। ফিওনা অস্থির হয়ে যায় ভেতরে ঢোকার পর। নিজের সত্তাকে সামলে রাখতে চেষ্টা করে। জ্যাসপার যেন তার নিজের সাম্রাজ্যের অধিকারী। অনায়াসে সোফায় গা এলিয়ে দিয়ে বসে, তার চোখে অলস তৃপ্তির ছাপ, অথচ প্রত্যেকটি পদক্ষেপের মধ্যেই লুকিয়ে আছে এক ধরনের তীক্ষ্ণ শক্তি। সে ধীরে ধীরে ফিওনার দিকে তাকিয়ে প্রতিটি পদক্ষেপকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। টেবিলে খাবার সাজিয়ে রাখো। তার কণ্ঠে এক অদ্ভুত সুরের আদেশ। ফিওনা তার কঠিন দৃষ্টির নিচে মাথা নিচু করে একের পর এক পদ পরিবেশন করতে থাকে। হাঁড়ির ঢাকনা খুলে প্রতিটি খাবার টেবিলে রাখছে। ওই আর সেই সঙ্গে তার মনের ভেতরে ক্ষোভের স্রোত বয়ে যাচ্ছে। হঠাৎ আবার সেই কঠোর স্রোত। কি হলো, প্লেটে পরিবেশন করে দিচ্ছ না কেন? ফিওনার ভিতরটা যেন কেঁপে ওঠে, কিন্তু সে তৎক্ষণাৎ নিজের অনুভূতি চেপে রেখে নিঃশব্দে চামচ হাতে নেয়। একে একে প্রতিটি খাবার প্লেটে তুলে দেয়। প্রতিটি পদ বেড়ে দিতে দিতে মনে মনে অসহায়ভাবে ভাবতে থাকে, জীবনে কখনোই নিজের হাতে কাউকে খাবার পরিবেশন করেনি, তাকে সব সময় পরিবেশন করা হয়েছে, আর আজ এই মনস্টারকে নিজে হাতে খাবার বেড়ে দিতে হচ্ছে। এ কী দিন এলো ফিওনার জীবনে? তার আঙ্গুলে খাবার স্পর্শ করছে, আর প্রতিটি স্পর্শে যেন একটি বিদ্রুপের অনুভূতি জেগে উঠছে। এ এমন এক পরিস্থিতি যেখানে তার মর্যাদা বোধ আঘাতপ্রাপ্ত হচ্ছে, কিন্তু সে জানে এখানে তার প্রতিরোধের কোনো স্থান নেই। খাবার পরিবেশন করার পর ফিওনা ধীরে ধীরে বলছিল, আমি এবার যাই, আমার খাবার খাবো। আমি আদেশ দিয়েছি যেতে, আগে সবগুলো খাবার টেস্ট করবে, তারপর যাওয়ার অনুমতি পাবে। ফিওনা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ড যেন দ্রুত ধুকপুক করতে লাগলো, তবে সে কোনো প্রতিক্রিয়া দেখালো না।
জ্যাসপার চামচ হাতে নিল। ফিওনার রান্না করা খাবারের দিকে মনোযোগ দিল। প্রথম এক চামচ মুখে তোলার পরপরই সে তৎক্ষণাৎ থু মেরে খাবার ছিটকে ফেলে দিল। তার মুখে বিরক্তিকর ছাপ স্পষ্ট হয়ে উঠল। একটি নয়, একের পর এক খাবার পরীক্ষা করে দেখছে সে। প্রতিটি মুখে তুলে ফেলেই ছিটিয়ে ফেলছে। জ্যাসপারের চোখে বিরক্তি ক্রমশ বাড়ছে। এসব কি রান্না করেছো? তার কণ্ঠে ঝরে পড়ল তীব্র অপমান। এগুলো কোনো খাবার? এগুলো খাওয়া যায়? ফিওনা অপমানে মাটির দিকে তাকিয়ে রইল। সে জানতো রান্নাটা ভালো হয়নি, কিন্তু এইভাবে প্রত্যাখ্যান করা এ যেন তার আত্মসম্মানের ওপর সরাসরি আঘাত। জ্যাসপারের বিদ্রুপাত্মক কথাগুলো তাকে যেন তীরের মতো বিদ্ধ করছে। ফিওনার কণ্ঠে ক্ষোভ ও হতাশা যেন একত্রিত হয়ে বেরিয়ে এলো। আমি তো আগেই বলেছি, আমি কোনোদিন রান্না তো দূর, কিচেনের চেহারাও অবধি দেখিনি। আমার গ্রান্ডপা আমাকে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে দেয়নি। জ্যাসপার একেবারে শান্ত, কিন্তু তার কথাগুলোর মধ্যে যেন তীব্রতা ছিল। শোনো, তোমার বাড়িতে তুমি কিভাবে ছিলে না ছিলে এটা আমার দেখার বিষয় না। তুমি এখন আমার হাউসে বন্দি আছো। আমার সার্ভেন্ট হিসেবে তোমাকে রেখেছি, তাই আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবেই থাকবে। তার কণ্ঠের কঠোরতা ফিওনাকে আরো বেশি অসহায় মনে করিয়ে দিল। আর এসব খাবার খাওয়া সম্ভব নয়। যাও, এখনই নিয়ে যাও এসব। অন্য ব্যবস্থা করছি তোমার জন্য। এখন চোখের সামনে থেকে নিয়ে যাও এসব ফালতু খাবার। জ্যাসপার সোফা থেকে উঠে দাঁড়ায়। তার উচ্চতা এবং আধিপত্যপূর্ণ উপস্থিতি পুরো ঘরকে ভরিয়ে দেয়। ফিওনার কাঁপা কাঁপা হাতে সবকিছু পুনরায় ট্রলিতে রাখতে শুরু করে। প্রতিটি পদক্ষেপে তার আত্মবিশ্বাসের ভেঙে পড়া যেন স্পষ্ট হয়ে ওঠে। তার মন কেমন করছে, যেন এই সব কিছুই তার অক্ষমতার প্রতীক। এতদূর আসতে এসে সে জানতে পারল যে তার চেষ্টা, তার পরিশ্রম সবকিছুই অর্থহীন মনে হচ্ছে। সব খাবার আবারও ট্রলিতে তুলে নিতে নিতে ফিওনা মনে মনে নিজেকে বলল, এটাই কি আমার জীবন? ফিওনা ট্রলি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায় জ্যাসপারের কক্ষ থেকে। ফিওনা চলে যাওয়ার সাথেই জ্যাসপার মনে মনে ভাবে, এখন চোখের সামনে থেকে যাও এসব ফালতু খাবার। জ্যাসপার সোফা থেকে উঠে দাঁড়ায়। তার উচ্চতা এবং আধিপত্যপূর্ণ উপস্থিতি পুরো ঘরকে ভরে দেয়। ফিওনার কাঁপা কাঁপা হাতে সবকিছু পুনরায় ট্রলিতে রাখতে শুরু করে। প্রতিটি পদক্ষেপে তার আত্মবিশ্বাসের ভেঙে পড়া যেন স্পষ্ট হয়ে ওঠে। তার মন কেমন করছে, যেন এ সব কিছুই তার অক্ষমতার প্রতীক। এতদূর আসতে এসে সে জানতে পারল যে তার চেষ্টা, তার পরিশ্রম সবকিছুই অর্থহীন মনে হচ্ছে। সব খাবার আবারও ট্রলিতে তুলে নিতে নিতে ফিওনা মনে মনে নিজেকে বলল, এটাই আমার জীবন। ফিওনা খাবারের ট্রলি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায় জ্যাসপারের কক্ষ থেকে। ফিওনা চলে যাওয়ার সাথে সাথেই জ্যাসপার মনে মনে ভাবে। মনে মনে আওড়ায় জ্যাসপার। তার কণ্ঠে এক ধরনের বিদ্রুপপূর্ণ স্বর ছিল। ফিওনার বিদায়ের পরপরই জ্যাসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করে। সেখানে পৌঁছে দেখতে পায় কেউই খাবার স্পর্শ করেনি। পুরো ঘর জুড়ে খাবারের বিষাদময় গন্ধ ভাসছিল, যা তার ধৈর্যের শেষ সীমায় নিয়ে আসে। তার কণ্ঠের দৃষ্টিতে চারিপাশটা এক নিমেষেই নির্জীব হয়ে ওঠে। তিনি ঠান্ডা কণ্ঠে আদেশ দেন, থারিনিয়াস দ্রুত বেরিয়ে যায়, কোনো প্রতিক্রিয়া না জানিয়ে। অন্যদিকে জ্যাসপার হালকা পদক্ষেপে বাড়ির পেছনের দরজা দিয়ে নিঃশব্দে বেরিয়ে যায়। তার লক্ষ্য গোপন ল্যাব, যেখানে শুধুমাত্র অল্প কয়েকজনের প্রবেশাধিকার রয়েছে। বাতাসে তার উপস্থিতি যেন এক ধোঁয়ার কণার মতো মিলিয়ে যায়। একাকী সে সিঁড়ি বেয়ে গুহার গভীর অংশে প্রবেশ করে। নিস্তব্ধতায় ভরা ল্যাবটি যেন তাকে স্বাগত জানায়। সেখানে পৌঁছে সে ধীরে ধীরে স্টার্লিং ডিভাইসটি চালু করে। ক্লান্ত অথচ দৃঢ় কণ্ঠে সে ড্রাকোনিসের সাথে সংযোগ স্থাপন করে। কণ্ঠে দৃঢ়তা প্রকাশ পেলেও মনের ভিতর অসহায়ত্বের সুর ছিল। ড্রাকোনিসের কণ্ঠে অদ্ভুত জিজ্ঞাসা ভেসে আসে, ওকে হঠাৎ কেন দরকার? জ্যাসপার চোখ তুলে তাকায়, যেন উত্তর দেওয়ার আগে একটি গাঢ় ভাবনায় ডুবেছিল। ড্রাকোনিস শ্বাস নিয়ে বলে, ঠিক আছে, আজ রাতের মধ্যে ওকে পাঠাবো। ড্রাকোনিস নিরুত্তর কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর জিজ্ঞাসা করে, আর অ্যাথেরিয়নের কি খবর?
জ্যাসপারের কণ্ঠ এবার আশ্বাসের ছোঁয়া পেল। আপনি আমার উপর ভরসা রাখুন, ওকে মুক্ত করতে একটু সময় লাগবে। ঠিক আছে মাইসান, সাবধানে থাকবে, আর মানবদের কোনো রকম ক্ষতি যেন না হয় সেটাও মনে রেখো। ড্রাকনিসের কণ্ঠে পিতৃসুলভ করা আদেশ ও ভালোবাসা মিশেছিল। জ্যাসপার ধীর চোখে ড্রাকনিসের কথার প্রতি সম্মতি জানালেও কোনো বাক্য না বলে চুপচাপ ভিডিও কলটি কেটে দেয়। মনে এক অজানা আশঙ্কা, কিছু কঠিন সিদ্ধান্তের ভার যেন প্রতিনিয়ত তার বুকের পাথরকে আরও ভারী করে তুলছে। জ্যাসপার গ্লাস হাউসে ফিরে আসতেই এক প্রকার বিরক্তির সঙ্গে লক্ষ্য করল লিভিং রুমে ইতিমধ্যেই থারিনিয়াস খাবারের আয়োজন করে ফেলেছে। নীরব পরিবেশে তার প্রবেশের সাথেই লম্বা টেবিলে সাজানো রকমারি সুস্বাদু খাবারের দৃশ্য। সূক্ষ্ম কাঁচের বাসনে সাজানো মাংসের পদ, তাজা সবজি আর মশলাদার সসের ছাদ ছড়িয়ে পড়ছে, কিন্তু তার ভাবনা সেই দৃশ্যপটকে একটুও আলোড়িত করতে পারেনি। জ্যাসপার এক ঝটকায় মাথা ঝাঁকিয়ে আলভিরাকে আদেশ করে, আমার খাবার কক্ষে পৌঁছে দাও। আলভিরা বিনয়ের সাথে এগিয়ে এসে প্রশ্ন করে, প্রিন্স অরিজিন, ওই মেয়েটার খাবার এখন দেব? জ্যাসপার দৃষ্টিতে তীক্ষ্ণতা আর কঠোরতার ছোঁয়া। কোন মেয়েটা? ফিওনা? এক মুহূর্তের বিরতি নিয়ে ঠান্ডা কণ্ঠে পুনরায় বলল, ওকে আমাদের আনা খাবার দেবে না, এটা আমার আদেশ। ওর করা বাজে রান্নাই ও খাবে, এটাই তার শাস্তি। বলেই সে এক মুহূর্ত দেরি না করে হন হন করে কাঠের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যায়, যেন তার পায়ের নিচে সিঁড়ির কাঠগুলো বিদ্রোহের আগুনে ফুঁসে ওঠার অপেক্ষায় ছিল। আলভিরা প্রিন্সের আদেশ পালনে নিষ্ঠার সাথে খাবারের ট্রে জ্যাসপারের কক্ষে পৌঁছে দেয়। তারপর শান্তভাবে নিচে নেমে ডাইনিং টেবিলে বসে পড়ে। রাজকীয় খাবারের অপেক্ষায় একটু পরেই ফিওনা লিভিং রুমে প্রবেশ করে। খাবারের টেবিল দেখে তার চোখ জলজল করে ওঠে। এক প্রকার তাড়াহুড়ো করেই সে টেবিলের সামনে চলে আসে, তার মুখে খিদের ছাপ স্পষ্ট। খাবার চলে এসেছে, আমার খাবার কোথায়? ফিওনা অধীর হয়ে প্রশ্ন করে। আলভিরার মুখে একরকম শীতল নিষ্ঠুরতার ছায়া পড়ে। প্রিন্স আদেশ দিয়েছেন তোমাকে এখানের কোনো খাবার দেওয়া হবে না, তোমার রান্না করা খাবারই তোমাকে খেতে হবে। যাও, কিচেন থেকে নিজের খাবার নিয়ে নাও। ফিওনা যেন ভেঙে পড়ে অসহায় ভাবে, কাপা হাতে কিচেনের দিকে পা বাড়ায়। সে প্লেটে খাবার তুলে নেয়, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের রুমে উঠে আসে। বিছানায় বসে খাবার মুখে দেওয়ার চেষ্টা করে। এক চামচ খাবার তুলতেই মুখের স্বাদে তার মুখ বিকৃত হয়ে যায়। খাবারের স্বাদ এতটাই কদর্য যে সে থু মেরে ফেলে দেয়। নিজের উপর অসীম রাগ, তার হতাশার চরম বিরক্তি ধরে তার। আমি কি সত্যি এতটা অযোগ্য? নিজেকে প্রশ্ন করতে করতে সে এক চামচ খেতে গিয়েই বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। তবু পেটের খিদের জ্বালায় কষ্ট করে আরও কয়েক চামচ গিলে ফেলে, যেন গিলে নেওয়া প্রতিটি খাদ্যকণা তার নিজের গ্লানিকে আরও গাঢ় করছে। খাবার গিলতে গিলতেই চোখের পানিতে ভেসে যায় সে। জলকানা তার গাল বেয়ে গড়িয়ে পড়ে, কিন্তু চুপচাপ নিঃশব্দে। রাতের নিবিড় আধারে পৃথিবীর গাঢ় নিস্তব্ধতা যেন ফিওনার ভেতরের শূন্যতাকে আরও প্রকট করে তুলছে। সে কাঁচের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে। মনের গহীন কোণ থেকে তুলে আসে স্মৃতির ঝাপসা ছবিগুলো। গ্র্যান্ডপা, মিস ঝাং, লিয়া, লিন সকলেই যেন এক একটা স্বপ্নের মতো অস্পষ্ট হয়ে যাচ্ছে। মিস ঝাংয়ের রোগশয্যা আর গ্র্যান্ডপার উদ্বেগ মাখা মুখ মনে পড়তেই বুকের ভেতর অচেনা এক শূন্যতা পেঁচিয়ে ধরে ফিওনাকে। কাঁচের দেওয়ালের ওপার থেকে আকাশ যেন মন্থিত কালো মেঘের সমুদ্র। মেঘেরা ঠাঁই দাঁড়িয়ে আছে সারি ধরে, কোনো বাধা ছাড়া। দেওয়ালটাই না থাকলে বোধহয় হাত বাড়িয়ে ছুঁয়েই ফেলা যেত এই আকাশের মোহনীয় মেঘের পর্দা। ছুঁয়ে দেখা যেত আকাশের অভ্যন্তর শূন্যতা। হঠাৎই শুরু হয় ঝুমঝুম বৃষ্টি, যেন মেঘগুলো তাদের ভারী বোঝা আর ধরে রাখতে পারেনি। এখানের আবহাওয়া এতটাই অপ্রত্যাশিত, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো উজ্জ্বল রোদ্দুর। এ যেন প্রকৃতির নিজস্ব এক খামখেয়ালি খেলা। ফিওনার মনে হয় বাইরের প্রকৃতির বৈচিত্র্যের ভেতর সে যেন নিজের বিক্ষিপ্ত মনকেই খুঁজে পায়। কিন্তু বাইরে যতই বৃষ্টির নির্মল সৌন্দর্য তার সামনে উপস্থিত হয়, তার ভেতরে জমে থাকা বিষণ্ণতার অন্ধকার কোনোভাবেই মিলিয়ে যায় না। আচমকা সারা গ্লাস হাউস ভূমিকম্পের মতো কেঁপে উঠল।
যেন বিশাল কিছু পাহাড়ের ওপর ধপাস করে আছড়ে পড়েছে। ফিওনার বুকের ভেতর আতঙ্কের স্রোত নেমে এলো। সে মুহূর্তে বোঝার চেষ্টা করলো কিসের এমন প্রচণ্ড আওয়াজ, কিন্তু তার মনে কোনো ধারণাই এলো না। লিভিং রুমে জ্যাসপার, থারেনিয়াস আর আলবিরা বসে গভীর আলোচনায় মগ্ন ছিল। ঠিক তখনই হালকা পদশব্দে গ্লাস হাউসে প্রবেশ করলো অ্যাকুয়ারা। থারেনিয়াস সাড়া দিয়ে বলল, প্রিন্স অরিজিন, আকু তো এসে গেছে। জ্যাসপার তাকালো, শক্ত পাথরের মতো দৃষ্টি দিয়ে অ্যাকুয়ারাকে দেখলো। আর অ্যাকুয়ারা ধীর পায়ে এগিয়ে এসে সম্মানে প্রদর্শন করলো মাথা উঠিয়ে। প্রিন্স অরিজিন, অ্যাকুয়ারা বলল, আপনি আমাকে তলব করেছেন হঠাৎ? কিং ড্রাকোনিস বললেন রান্নার কাজে আমাকে নিয়োজিত করতে চান। জ্যাসপার তার গভীর কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ অ্যাকুয়ারা, যতদিন আমরা পৃথিবীতে আছি রান্নার দায়িত্ব তোমার উপর। তবে একা নয়, আরেকজন আছে এখানে। তুমি কেবল রান্না করবে আর বাকি সব কাজ, কাঁটা ধোয়া, প্রস্তুতি ও করবে। অ্যাকুয়ারা অবাক হয়ে প্রশ্ন করলো,